এক রকম হতে পারে বলে আমি তখন ছেড়ে দিয়েছিলাম। আজকে এগুলো আর একটু ডিটেইলে দেখব। For many engineering problems, we cannot obtain analytical solution. যে কারণে নিউমেরিক্যালের প্রচলন হলো, যে অনেক ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে যেগুলোকে ফিক্স কোনো ফর্মুলায় ফেলা যাচ্ছে না বলে এক্সাক্ট অ্যানালাইটিক্যাল সলিউশন হয়তো আমরা পাবো না, পাওয়া সম্ভব না। যে কারণে গতদিন একজনের প্রশ্নের উত্তরে আমার যতদূর মনে পড়ে আমি এটাও বলেছিলাম যে এমনকি এররও তো আসলে সবসময় মাপা সম্ভব হবে না, কারণ আমি এক্সাক্টটা জানি না, যেটার অ্যানালাইটিক্যাল সলিউশন আমি জানি না, এক্সাক্ট সলিউশন আমি জানি না, সেটার সাথে আমার অ্যাপ্রক্সিমেটেড সলিউশনের ডিফারেন্স আমি কিভাবে বের করব, রাইট? কারণ এরর মানেই হলো এক্সাক্ট সলিউশন আর আমার যে মেজার করা সলিউশন বা অ্যাপ্রক্সিমেটেড সলিউশন, সেই দুটো তফাৎ, তাই না? যেটার আমি এক্সাক্ট সলিউশন জানি না সেটার জন্য আমি কিভাবে এরর বের করব? তো এরকম অনেক ক্ষেত্র আছে, অনেক ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে যেখানে এক্সাক্ট সলিউশন আসলে জানা যাবে না। নিউমেরিক্যাল মেথড সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করি, কিন্তু সেটা আমাকে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দেয়, রেজাল্টস দ্যাট আর ক্লোজ টু দ্য এক্সাক্ট অ্যানালাইটিক্যাল সলিউশন। যদি এটা আমার না জানা থাকে সে সকল ক্ষেত্রে উই ক্যানট এক্স্যাক্টলি কম্পিউট দ্য এরর্স অ্যাসোসিয়েটেড উইথ নিউমেরিক্যাল মেথডস। কি কি কারণে হতে পারে? বিভিন্ন কারণ এখানে দেওয়া আছে, যে অনেক সময় এমনকি ইনপুট গুলো আমাকে নিউমেরিক্যাল মেথডে ইনপুট হিসেবে যে ভ্যালুগুলো দিচ্ছি সেগুলোও আমাকে অ্যাপ্রক্সিমেটেড ইনপুট দিতে হয়, সো ইনপুটেও এরর থাকতে পারে। যে অ্যালগোরিদম ইউজ করছি সেই অ্যালগোরিদমের কারণে বাই ডিফল্ট কিছু এরর এসে যেতে পারে যেগুলোকে আনঅ্যাভয়েডেবল এরর বলে, যেমন রাউন্ড অফ এরর। এগুলোর ডিটেল আমরা সামনে দেখব। তাহলে আউটপুট ইনফরমেশনে এই দুটো সোর্স থেকেই এরর আসতে পারে। এগুলো আসতে পারে, আমরা সব মেনে নিলাম। তাহলে আসল প্রশ্নটা হলো, হাউ কনফিডেন্ট উই আর ইন আওয়ার অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। এই যে নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করে এত কষ্ট করে আমরা কম্পিউট করে রেজাল্ট বের করছি, সেটার বিষয়ে আমরা কতটা কনফিডেন্ট আসলে, সেটার উত্তর দিবে যদি আমি এই প্রশ্নটার উত্তর জানি যে আমার ক্যালকুলেশনে কতটুকু এরর আছে এবং সেটা টলারেবল কিনা। এই দুটো প্রশ্ন আসলে গত ক্লাসেই আমার কাছে এসেছে আপনাদের তরফ থেকে, যে এরর আসলে কতটুকু হলে টলারেবল, সেটার আসলে এক এক প্রবলেমের জন্য এক এক রকম স্পেসিফাই করা থাকে। আমরা সেটাও দেখব, স্ট্যান্ডার্ড কিরকম হতে পারে, একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সেটাও দেখব। দ্বিতীয়ত এটাও দেখব যে এক্সাক্ট রেজাল্ট যদি আমি জানা থাকি দেন ইটস ওকে, এরর আমি বের করতে পারবো। কিন্তু যে সকল ক্ষেত্রে এক্সাক্ট সলিউশন আমি জানি না, দেন হোয়াট ডু ইউ মিন বাই এরর, কিভাবে সেই এররটা বের হবে, হাউ ডু উই ক্যালকুলেট ইট। সো আজকের লেকচার টপিক মূলত এরর সম্বন্ধে এবং এই সকল প্রশ্নের উত্তরই আমরা খুঁজব। তার আগে কিছু টার্মের সাথে পরিচিত হওয়া দরকার, অ্যাকুরেসি এবং প্রিসিশন। শব্দার্থ করলে হয়তো আমাদের কাছে মনে হবে দুটো খুব কাছাকাছি শব্দ, অ্যাকুরেসি আর প্রিসিশন, কিন্তু এই নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, এদের মধ্যে অবশ্যই তফাৎ আছে, এবং সত্যি কথা বলতে এদের শব্দের অর্থতেও আসলে তফাৎ আছে। অনেকে মোটা দাগে একই অর্থে ব্যবহার করে ফেলে, কিন্তু আসলে এদের শব্দের অর্থতেও তফাৎ আছে। হোয়াট ইজ অ্যাকুরেসি? অ্যাকুরেসি হলো যে আমার অ্যাপ্রক্সিমেটেড বা মেজার্ড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর কতটা কাছাকাছি, হাউ ক্লোজ ইজ এ কম্পিউটেড অর মেজার্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু, সেটা হলো অ্যাকুরেসি। সো যত এরর কম তত অ্যাকুরেট আমার রেজাল্ট। whereas প্রিসিশন হলো, এখানে আরেক নাম দেওয়া হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি। এই শব্দটার অর্থ কি আপনি ভেঙে ভেঙে যদি চিন্তা করেন, আবার প্রডিউস করার এবিলিটি, রাইট? এই অর্থটার মধ্যেই কিন্তু প্রিসিশনের ডেফিনেশনটা লুকিয়ে আছে। প্রিসিশন হলো আমার একটা কম্পিউটেড ভ্যালু আমি প্রিভিয়াসলি যে ভ্যালুটা কম্পিউট করেছিলাম তার কতটা কাছাকাছি। অর্থাৎ সামনে আমরা দেখব আমাদের অনেক প্রবলেম সলভের সময় আমাদের
বিভিন্ন একই ক্যালকুলেশন বিভিন্ন ধাপে ধাপে, অনেক সময় আমরা এটাকে বলি আইটারেশন, মাল্টিপল আইটারেশনে করতে হয়। সো আমি যদি একদম একদম কি বলবো, খুবই সাধারণ একটা উদাহরণ দিতে চাই, মনে করেন আপনি জানেন যে আপনার কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গেছেন, সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট আসা উচিত 10, এক্সপেরিমেন্ট করে মেজার্ড ভ্যালুটা আসলো 9, তাহলে এখানে অ্যাকুরেসি 1 কম, রাইট? ইনঅ্যাকুরেসি হলো 1, whereas প্রিসিশন হলো যে আপনি অ্যাকুরেট হয়নি তাই আরো কয়েকবার মাপার চেষ্টা করলেন যে দেখি আরো মিলে কিনা, আরো কয়েকবার ট্রাই করি, পরের বার আসলো 8, পরের বার আসলো 7, এইগুলো হলো প্রিসিশন। অর্থাৎ যখন 7 আসলো আপনার প্রিসিশন হলো আগেরটার থেকে তফাৎ কত ছিল আপনার প্রিভিয়াস মেজার্ড ভ্যালুটার সাথে। আমি বুঝাতে পারলাম? জি ম্যাম। ওকে, তাহলে এর অপোজিট ওয়ার্ড গুলো কি, এরপর আমরা সেটাই দেখব। ইনঅ্যাকুরেসি কি, কেউ কেউ সেটাকে বলে থাকে বায়াস। এটা হলো a systematic deviation from the actual value, অ্যাকচুয়াল ভ্যালু যা হওয়ার কথা, যা হওয়া উচিত তার থেকে যে ডেভিয়েশনটা, যেমন এই একটু আগে আমি বললাম হওয়া উচিত ছিল 10, আপনি মেজার করে পেলেন 9, এক্সপেরিমেন্ট করে পেলেন 9, তাহলে 1 হলো আপনার ইনঅ্যাকুরেসি। আর ইমপ্রিসিশন বা আনসার্টেনটি, সেটা হলো ম্যাগনিটিউড অফ স্ক্যাটার, অর্থাৎ আপনি বিভিন্ন মান মাপছেন, এক্সপেরিমেন্ট করে পাচ্ছেন বিভিন্ন মান, তারা একে অন্যের থেকে কতটা স্ক্যাটার্ড, সেটা হলো ইমপ্রিসিশন। একটা সহজ উদাহরণ যদি আমরা দেই, মনে করেন আপনারা ছোটবেলায় বা এখনো হয়তো অনেকে ডার্ট থ্রো গেমটা খেলেছেন, তাই না? টার্গেট প্র্যাকটিস করা, একটা রাউন্ড বোর্ড থাকে, আমরা ছুঁড়ে মারি ডার্ট, যে সেন্টারে পড়ে কিনা সেটা ট্রাই করি। এরকম মনে করেন 4টা স্যাম্পল আছে, যে একজন করেছে তার আউটপুট আসছে এরকম, মাল্টিপল ডার্ট থ্রো করে তার আউটপুট আসছে এরকম, আরেকজনের এরকম, আরেকজনের এরকম। ওকে, এ ফিগারটা যার জন্য, তার কাজটা যেমন ইনঅ্যাকুরেট তেমন ইমপ্রেসাইজ, মানে এটার অ্যাকুরেসি হলো, প্রিসিশন হলো। অ্যাকুরেসি লো কেন? কারণ আপনার টার্গেট ছিল সেন্টারে করা, আপনি সবগুলোর যদি এভারেজ করেন, তার সবগুলো অ্যাটেম্পটের এভারেজ করেন যদি, সবগুলোর মাঝামাঝি কোথাও আসা উচিত, সেন্টারের কাছে কি আসবে? সো ইটস ভেরি ইনঅ্যাকুরেট। আর ইমপ্রেসাইজ মানে সে তার এক একটা অ্যাটেম্পটের মধ্যে অনেক স্ক্যাটারিং দেখা যাচ্ছে, রাইট? যে একদম কাছাকাছি ডার্ট গুলো থ্রো হয়েছে তা না, একবার এখানে তো আরেকবার হয়তো এখানে, মানে অনেক স্ক্যাটার্ড। সো ওর এখানে ইমপ্রিসিশন আছে, সো দিস ইজ ইনঅ্যাকুরেট অ্যান্ড ইমপ্রেসাইজ। বিতে আসি। বি যে অ্যাটেম্প্ট করেছিল সে মোটামুটি অ্যাকুরেট, তাই না? আপনি সবগুলোকে যদি একটু অ্যাভারেজ করার চেষ্টা করেন, সেন্টারটা সেন্টারের কাছাকাছি হবে, রাইট? So you can say he was or she was accurate, but precision was not very good. এক একবার এক এক দিকে দিয়েছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ তার লক্ষ্য মোটামুটি ঠিক ছিল। সো বি নাম্বারকে আমরা বলতে পারি the example is accurate but imprecise. সি এর ক্ষেত্রে দেখেন বেশ প্রিসাইজ, একদম পিঠাপিঠি এসে বসেছে এই অবস্থা, কিন্তু তাদের এভারেজ করেন সেন্টারের ধারে কাছে আসবে। So this example is a case of inaccurate and inaccurate but precise. Precise হয়েছে কিন্তু inaccurate হয়েছে। ফাইনালি যেটা মোটামুটি সবার ডিজায়ার, যে সে বেশ কাছাকাছি ফেলেছে একটার সাথে আরেকটা, একদম কাছাকাছি, এবং এর সেন্টারটা মোটামুটি সেন্টারের কাছাকাছি। সো হাইলি অ্যাকুরেট অ্যান্ড হাইলি প্রেসাইজ। ক্লিয়ার? তাহলে অ্যাকুরেসি ভার্সাস প্রেসিশন দুইটা এক শব্দ না, দুইটা দুই শব্দ, দুইটা দুই জিনিস মিন করে, দুইটা দুই রকমের মেজারমেন্ট। ক্লিয়ার হয়েছে সবার?
And any question up to this point? না, তাহলে দেখেন আমরা এখন চলে যাই এররে। আমরা এরর নিয়েই জানতে আগ্রহী ছিলাম, তার আগের কিছু টার্মিনোলজি হিসেবে অ্যাকুরেসি আর প্রিসিশন সম্বন্ধে জেনে নিলাম। নিউমেরিক্যাল এরর কেন হয়? Although the numerical technique yielded, আমাদের যে গত এক্সাম্পলটা সেটা রেফারেন্স টেনে আমি বলছি, তাই পাস্ট টেন্স ইউজ হয়েছে, যে আমরা নিউমেরিক্যাল টেকনিকেও কিন্তু আমাদের ওই ড্রপিং অবজেক্ট অর্থাৎ প্যারাশুট ট্রুপার তার ভেলোসিটি আমরা বের করতে পারছিলাম, কিন্তু সেগুলো ছিল এস্টিমেটেড ভ্যালু, কারণ তার এক্সাক্ট অ্যানালাইটিক্যাল সলিউশনও আমরা বের করেছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ইউজ করে। একটা টেবিলে যখন পাশাপাশি তাদেরকে লেখা হয়েছিল আমরা দেখেছিলাম দে ওয়ার ভেরি ক্লোজ, কিন্তু সেখানে একটা ডিসক্রিপেন্সি ছিল, একটা এরর ছিল, কারণ নিউমেরিক্যাল মেথডে আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন, কিছু জিনিস ধরে নিয়ে করি। ক্লোজ হলেও তাদের মধ্যে একটা তফাৎ ছিল, এরর ছিল। তারপরও আমরা বলবো যে আমরা ফরচুনেট ছিলাম, কারণ আমরা ওই এক্সাম্পলটার অ্যানালাইটিক্যাল সলিউশনও করতে পেরেছি। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা ইউজ করে আসলে কি হওয়া উচিত এক্সাক্ট সলিউশন সেটা বের করতে পেরেছি, যে কারণে আমরা এররটাও এক্স্যাক্টলি বের করতে পেরেছি। এই দুটার ডিফারেন্সটা হলো এরর, তাই না? অথচ প্রচুর অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে যেখানে অ্যানালাইটিক্যাল সলিউশনটা সম্ভব না। অতএব আমরা এক্সাক্ট এরর নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করার কারণে কি এরর হলো সেটা এক্স্যাক্টলি সবসময় বের করতে পারবো না। বের করতে পারবো না বলে, পারি না বলে আমরা থেমে থাকবো না। আমরা সে সকল ক্ষেত্রে একটা কোনো ডিসিশনে আসার জন্য একটা এররেরও এস্টিমেট করব, যেখানে কি এরর হয়েছে, সম্ভাবনা কত হওয়ার, কত এরর হওয়ার, সেটাও আমরা বের করব। সো আমরা জানলাম এক্সাক্ট সলিউশন যদি আমাদের জানা থাকে আমি এক্সাক্ট এরর বের করতে পারবো। এক্সাক্ট সলিউশন যেসব ইঞ্জিনিয়ারিং প্রবলেমের নাই, আমি জানি না, করা সম্ভব না, সেগুলোর জন্য আমরা কি করব? অ্যাপ্রক্সিমেট এরর বের করব। সো এই দুটাকে আমাদের ভালো মতো বুঝতে হবে। এটা বোঝা তো খুব সহজ, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? যে এক্সাক্ট এরর হলো এক্সাক্ট যে সলিউশনটা এসছে তার সাথে আমার নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করে অ্যাপ্রক্সিমেটেড যে সলিউশন এসছে তার ডিফারেন্সটা, রাইট? আমার মেজার্ড ভ্যালু আর কি হওয়া উচিত, এই দুইটা ডিফারেন্সই হলো এক্সাক্ট এরর। কিন্তু যেখানে আমি এক্সাক্ট সলিউশন জানি না, আমার মূল চ্যালেঞ্জটা এখানে আমি অ্যাপ্রক্সিমেট এরর বলে আসলে কি বের করব, হোয়াট। তাহলে আমরা তার আগে দেখি কিছু সোর্স অফ এরর্স, কি কি কারণে এরর হতে পারে। অর্থাৎ মনে আছে আমাদের আগের কোন এক স্লাইডে আমরা অলরেডি বলে এসেছিলাম যে কি অ্যালগোরিদম ইউজ করছি তার কারণেও কিছু এরর ইন্ট্রোডিউস হতে পারে আনঅ্যাভয়েডেবল ভাবে, যেমন রাউন্ড অফ এরর এটসেট্রা। আরো কি আছে সেগুলোও আমরা দেখব, সেটারই প্রকারভেদ এখানে আমরা দেখতে যাচ্ছি। প্রথমেই রাউন্ড অফ এরর। হোয়াট ইজ রাউন্ড অফ এরর? It occurs due to limiting the number of digits up to certain decimal position. বঙ্গানুবাদ যদি করি, খুব সহজ কথা, যে রাউন্ড অফ এরর ঘটে থাকে যে কারণে, সেটা হলো কোন নাম্বারের সার্টেন ডেসিমাল পজিশন পর্যন্ত ডিজিটকে যদি আমি রাউন্ড করে ফেলি, সীমিত করে ফেলি, অর্থাৎ কিছু ডিজিট বাদ দিয়ে ফেলি, সেই বাদ দেওয়ার কারণে যে এররটা হলো সেটা হলো রাউন্ড অফ এরর। একটু একটা সহজ উদাহরণ যদি আমরা দেখতে চাই, মনে করেন এটা একটা গাড়ির স্পিডোমিটার। স্পিডোমিটারটার দিকে দেখে কি মনে হচ্ছে আপনার, গাড়িটা বর্তমানে কত স্পিডে চলছে? বলেন তো কেউ। 49। 50 কিলোমিটার।
আচ্ছা, একজন 50 বলেছেন, যার চশমার পাওয়ার একটু ভালো সে 49 বলছে। আমি যদি বলি 49ও শুদ্ধ না, যার চোখ আরো ভালো বলে দাবি করেন, একটু ভালো মতো কাছাকাছি দেখেন তো এটা মানে এই যে অ্যাপ্রক্সিমেশন 9-এর সাথে কি অ্যালাইনড হয়েছে আসলে? না ম্যাম, আচ্ছা আচ্ছা, বেশি কষ্ট না দেই, সামথিং। এটুকুকে আবার জুম করি, দেখেন 9-এর সাথে কি বরাবর অ্যালাইনড হয়েছে? না ম্যাম, একটু আছে, এরর আছে। চুল পরিমাণ এরর আছে, তাই না? জি। চুল পরিমাণ এরর তো বলবো না, চুল পরিমাণ ডেভিয়েশন আছে। জি। সো এই যে জিনিসটা হলো, আপনার এই স্পিডোমিটার থেকে আপনার পক্ষে জীবনেও বলা সম্ভব না এক্স্যাক্ট এখন কত স্পিডে চলছে, সম্ভব? নো ম্যাম। কতটুকু পর্যন্ত বলা সম্ভব সেটা আমাকে বলেন, কতটুকু আপনি নিশ্চিত, একেবারে শিওর কতটুকু? 48.9। 48 পর্যন্ত আপনি একেবারে নিশ্চিত? জি ম্যাম। দশমিকের পরে কততে যাবে সেটা অনিশ্চিত, কিন্তু সেটাও আপনি একটা কোনো ফিগার বসাতে পারেন চাইলে। মনে করেন কেউ বলবে 8, কেউ 0.5 এর বলবে উপরে 9, কেউ বলবে 8, কেউ বলবে 9। আচ্ছা, আমি 48.9ও যদি বলি, এই যে জিনিসটা আসলো, এই ডেসিমালের পর এক ঘর, তারপরে আর কিছু বলা আপনার পক্ষে জীবনেও সম্ভব? ডেসিমালের দ্বিতীয় ঘর, না, তৃতীয় ঘর, মানে এই স্পিডোমিটার দেখে সম্ভব না ম্যাম। না কিন্তু। সো আপনার এখানে একটা রাউন্ড অফ এরর অকার করেছে। অ্যাকচুয়ালি গাড়িটা কি স্পিডে যাচ্ছে, ডেফিনেটলি ওর একটা অ্যাকচুয়াল স্পিড আছে, সেটা ডেসিমালের পরে যেতে পারে, কিন্তু সেটা এই স্পিডোমিটার দিয়ে মাপা সম্ভব না। এই স্পিডোমিটারের রাউন্ড অফ এরর আছে, এবং আপনি আলটিমেট যে রেজাল্টটা পাচ্ছেন সেটার 3টা সিগনিফিকেন্ট ফিগার আছে, 3 সিগনিফিকেন্ট ফিগার্স। কারণ আপনি এই স্পিডোমিটার এমন ভাগে বিভক্ত করা আছে যে আপনি 48 কনফার্ম, 0.9 পর্যন্ত বা 0.8 পর্যন্তও হয়তো আপনি বলতে পারেন, অর্থাৎ ও 3টা সিগনিফিকেন্ট সংখ্যা দিতে পারে, যার মধ্যে দুটো আপনি সার্টেইন থাকতে পারেন, একটা আপনার আনসার্টেইনটি থাকতে পারে। বুঝাতে পারলাম আমি কথাটা? অর্থাৎ সিগনিফিকেন্ট ফিগার কাকে বলে, এই কথাটা বুঝেছেন আগে? কাকে বলে সিগনিফিকেন্ট ফিগার? নির্দিষ্ট দশমিকের পরে যেই পয়েন্ট গুলো মানে কয়টা নাম্বার নিব এটা বোঝায়। তো 3 সিগনিফিকেন্ট ফিগার বলতে আমি ডেসিমেলের পর 3টা পয়েন্ট পর্যন্ত নিব এটা বোঝায়। দশমিকের পরে বললে ভুল হয়েছে, 3টা ফিগার নিব। টোটাল নাম্বারটায় নাম্বার কয়টা ডিজিট, দশমিকের আগেরও হতে পারে পরেরও হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কয়টা ডিজিট পর্যন্ত আপনি মানে নেওয়া সম্ভব, রিডিং নেওয়া সম্ভব, ঠিক আছে? 48 এই যেহেতু এটাকে আমার জুম করে আমি কাছে গিয়ে হয়তো দেখেছি স্পিডোমিটারের, আমি একটা থার্ড ডিজিটও চিন্তা করতে হয়তো পারবো, সেজন্য 3টা সিগনিফিকেন্ট ফিগার। তার চেয়ে বেশি আমি এই কাটা দাগগুলো থেকে তার চেয়ে বেশি আমি চিন্তা কল্পনাও করতে পারবো না। সো সিগনিফিকেন্ট ফিগার হলো সেই 3টা, যে 3টা সংখ্যা আমি মেজার করতে পারবো, অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তার মধ্যে দুটো হলো সার্টেইন ফিগার, ফিগার না বলি আর ডিজিট বলি, সেটা হয়তো একটু ক্লিয়ার হবে আপনার। এইটুকু আমি সার্টেইন 45, 6, 7, 8 পার হয়েছে, সো ডেফিনেটলি 48 এর পরে আছে একটা আনসার্টেন, 1 আনসার্টেন ডিজিট। ক্লিয়ার কথাটা? এখন আমি আপনি আমরা মানুষ, আমরা একটু দেখে কতটা কাছে এসব চিন্তা টিন্তা করে 48.8 বা 9 বলছি, কিন্তু একটা এই ধরনের অবস্থার জন্য, সিচুয়েশনের জন্য একটা কনভেনশনাল
রুল দিয়ে দেওয়া হয় সাধারণত যে এরকম হয়ে থাকলে কি ধরবো। সাধারণত সেটা বলা হয়ে থাকে যে যেই যেই ডিজিটটার জন্য আনসার্টেনটি আছে, কনভেনশন হলো তার স্কেল কত। এটা তো আসলে আমরা আরেকটু এদিকে থাকলে 0.8 বলতাম, আরেকটু এদিকে হলে 0.9 বলছি, এরকম না। অর্থাৎ স্কেলটা আসলে 0.1, সেটার হাফ ধরতে বলে। অর্থাৎ এটার হাফ যদি আমি করি, সরি আমি হয়তো একটু ভুল দিলাম এক্সাম্পলটা, এইটুকু অংশের অর্থাৎ আপনার যেটুকু কনফার্ম করতে পারেন, কনভেনশনাল মেথড হচ্ছে যেখানে আনসার্টেনটি আছে, যে পয়েন্ট কত, সেখানে ওই অংশটার এখানে যে মানটা হতে পারতো তার হাফ ধরা। অর্থাৎ 48 এর চেয়ে বেড়েছে এটা আমি জানি, 49 এর চেয়ে কম মনে হচ্ছে, 48 আর 49 এর মধ্যে যা থাকতে পারে সেটার হাফ, অর্থাৎ আপনাকে ধরতে বলছে 48.5। এটা সাধারণত করা হয়ে থাকে, এই জন্য এটা উল্লেখ করা হলো এখানে যে কনভেনশনাল হলো 48.5। ওকে, তাহলে একইভাবে কি এটা রাউন্ড অফ এরর সলভ করার একটা ওয়ে এটা নাকি? না না না, রাউন্ড অফ এরর অন্য কথা। রাউন্ড অফ এরর হলো এটার পরে কি আছে আমি আর জানি না, আমার পক্ষে জানা সম্ভব না। তাই বলে কি গাড়ি এক্স্যাক্টলি এই স্পিডে চলছে? না ম্যাম। সেটা হলো রাউন্ড অফ এরর। যেখানে রাউন্ড অফ এরর হয়েছে সেটা অ্যাভয়েড করার আপনার কোনো উপায় নাই। আমি জাস্ট রাউন্ড অফ এররের সাথে জড়িত কিছু টার্মিনোলজি আপনাকে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এমনকি এখানে আরেকটা ইনফরমেশন আছে, এটাকে আমরা বলি অডোমিটার। গাড়িটা এ পর্যন্ত কত দূর চলেছে, হাউ মাচ ডিস্টেন্স দ্য কার হ্যাজ ট্রাভেলড। যেটুকু ব্ল্যাক করা সেটুকু ফুল ডিজিট, আর যেটা হোয়াইট করা সেটা দশমিকের পর। তাহলে কেউ বলেন তো এটার উত্তর দিতে হলে আপনি কত বলবেন? এই 4.5। 87,324 পয়েন্ট কত বলবেন? তাই? আচ্ছা, একটু ব্যাখ্যা করি। এটা কিন্তু হুবহু 5-এ এখনো চলে আসেনি। 5-এর টেন্ডেন্সি বেশি, 5-এর দিকেই বেশি, তাই না? 4 চলে যাচ্ছে, 5 আসছে। আমি আস্তে আস্তে যাচ্ছি সেটাই। তো দেখেন, এটার ইমিডিয়েট আগে বা যেটা আরেকটা হতে পারতো, যদি পুরোপুরি থাকতো, আরেকটা পুরোপুরি থাকলে এটার আগেরটা হওয়ার কথা ছিল, এরকম, তাই না? তো অডোমিটারে দেখেন এখানে এমনি সিগনিফিকেন্ট ফিগার কটা, সিগনিফিকেন্ট ফিগার কাকে বলে সেটা আরেকবার এটার দিকে দেখেন, এই এক্সাম্পলটার দিকে, তারপর এটার জন্য বলেন। ম্যাম 6টা, 5টা হচ্ছে সার্টেন আর একটা হচ্ছে আনসার্টেন। তা কিন্তু না, 7টা সিগনিফিকেন্ট ফিগার, তার মধ্যে 5টা সার্টেন, 2টা আনসার্টেন। মানে আপনি 5-এ আসেনি, 5-এ আসতে যাচ্ছে, তো আপনি এটাকে কিন্তু ফ্র্যাকশন করবেন, তাই না? আপনি ফ্র্যাকশন করবেন কাকে? এই গ্যাপটাকে। আপনার আনসার্টেনটি এখান থেকে এসে এটাকে হাফ করতে গেলে আপনি কি করবেন? 4 হতে পারে, 5 হতে পারে, এই দুটার ইন বিটুইন থাকবো আমি, তাহলে আমার কি হবে? এটা না জি ম্যাম। 0.45। সো টোটাল সিগনিফিকেন্ট ফিগার, অর্থাৎ আপনার এই অডোমিটার থেকে মেজার করে নেওয়া সম্ভব কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7, 7টা। তার মধ্যে 5টা আপনি সার্টেন, 2টা নিয়ে আনসার্টেনটি আছে। ক্লিয়ার কথাটা? তার চেয়ে বেশি আপনার পক্ষে জীবনও সম্ভব এটা থেকে বুঝা?
हाँ मैम। এই রিডিং দেখে আন্দাজ করা কখনোই সম্ভব না। বুঝা বলবো না, কারণ শেষেরটুকু আমরা আন্দাজ করেছি। সো আন্দাজ করাও সম্ভব না এর চেয়ে বেশি। সো এই দুটাই হলো এক্সাম্পল, স্পিডোমিটার বলেন ওডোমিটার বলেন, যেখানে রাউন্ড অফ এরর ঘটেছে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা এক্সাম্পল দিলাম, এখন আপনি নিজে বিভিন্ন সময় ক্যালকুলেটর নিয়ে কাজ করতে গিয়ে ফেস করেন এরকম কিছু এক্সাম্পল যদি দেই। আচ্ছা, তার আগে সিগনিফিকেন্ট ফিগার সম্বন্ধে আরেকটু কথা আছে এখানে, সেগুলো একটু পড়ে যাই। যদি সিগনিফিকেন্ট কাকে বলে, সিগনিফিকেন্ট ফিগার এখনো আনক্লিয়ার থাকে, এটা পড়লে আমরা বুঝে যাব। Number of significant figures indicates precision. Significant digits of a number are those that can be used with confidence, as for example, the number of certain digits plus one estimated digit. যেমন কেউ যদি আপনাকে এটার বদলে এরকম কিছু সংখ্যা বলে, ক্যালকুলেটরে অনেক সময় আসে না, ক্যালকুলেশন শেষ করে সামথিং ইনটু 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে দিল। এটার মানে কি? এটার মানে আপনি জানেন যে ইনটু একের পর 4টা শূন্য, সরি 4টা শূন্য, তার মানে 5 3 8 1 2 3 4। কিন্তু এগুলোই কি আছে আপনি কিন্তু জানেন না, অর্থাৎ 53,800 সামথিং। আমি আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। মনে করেন আপনাকে কেউ দাম, আপনি একটা বন্ধু একটা নতুন কি বলবো ফোন কিনেছে, হ্যাঁ ফোন কিনেছে খুব সুন্দর ভালো, আপনি জিজ্ঞেস করলেন দাম কত ছিল, সেরকম বললো 53,800 সামথিং। তো সামথিং মানে কি? আপনি অ্যাটলিস্ট এটুকু বুঝেছেন ওরা কোন ঘরে বসবে, 53,800 নাকি 538 নাকি 5,38,000, এই কনফিউশন আপনার নাই। এইটুকু আপনি শিওর, 53,800 আপনি শিওর হয়েছেন, কিন্তু এরপরে কি আছে ওটা ওর মনে পড়ছে না আর কি। 53,800 সামথিং ছিল আর কি। সো এই রকম যদি ও আপনাকে বলে, ওর কনফিডেন্স অনুযায়ী আপনার এখানে সিগনিফিকেন্ট ফিগার হলো 3টা, এই 5 3 8, দ্যাটস ইট। ওয়্যারএজ যদি এভাবে বলতো যে 5,38,000 সামথিং, এটার থেকে একটু ডেভিয়েশন 5,38,000 সামথিং। সো দেখেন আপনি কয়টা সম্বন্ধে কনফার্ম হতে পারলেন? 5,38,000, তারপরে 10 20 কত জানি ছিল। সো শতকের ঘরে কিছু নাই, এটাও ও যদি বলতে পারে, তখন আপনি বলতে পারবেন 4টা সিগনিফিকেন্ট ফিগার, এটা দিয়ে সেটা মিন করছে। এবং ফাইনালি এটা কি সেটাও আশা করি বুঝতে পারছেন, আরো বেশি আর কি, 53,80,000, তারপর 10 20 কিছু একটা ছিল। ক্লিয়ার? তাহলে দেখেন 53,80,000 10 20 মানে শতকের ঘরেও কিছু নাই, শতকের ঘরেও শূন্য, তার মানে এইটুকু পর্যন্ত আপনি কনফার্ম। সো আপনার টোটাল সিগনিফিকেন্ট ফিগার কয়টা? যদি দশমিক সহ সংখ্যা হয়, অর্থাৎ নিচের এক্সাম্পলটার ক্ষেত্রে, zeros are sometimes used to locate the decimal point, not significant figures. যেমন এখানে জিরো গুলার মাধ্যমে আপনি কিন্তু কোন ডেসিমাল পয়েন্টে আসছে সেটা বুঝতে পারছেন। এখানেও 4টা সিগনিফিকেন্ট, এখানেও 4টা সিগনিফিকেন্ট, এখানেও 4টা সিগনিফিকেন্ট, কিন্তু জিরোর অবস্থানের কারণে জাস্ট আপনি কোন পজিশনে যাচ্ছেন, দ্যাটস ইট, সেটা মেইন কথা। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আসলে এক্সাম্পলও সলভ করব, তখন আরো ক্লিয়ার হবে। আপাতত যেটা বলতে চাচ্ছিলাম, রাউন্ড অফ এররের আমাদের রিয়েল লাইফের আরো কিছু এক্সাম্পল দেই। মনে করেন যখন আমরা ক্যালকুলেটরে কোনো কিছু ক্যালকুলেট করছি, √3 মনে করেন, অ্যাকচুয়ালি সেটার ভ্যালু কিন্তু
কোথায় গিয়ে শেষ হবে, ক্যালকুলেশন চলতেই থাকে। whereas আপনি ক্যালকুলেটরে চাপ দেন তো √3 সমান কি আসে, 1.732 আমরা ছোটবেলা থেকে মুখস্থও করে ফেলেছি তাই না, √2 হলো 1.414, √3 হলো 1.732। এখানে কি ঘটলো, ক্যালকুলেটরের একটা ডিজিটের লিমিটেশন আছে, ও তো আর এরকম দিতে পারে না, ও এভাবে দিবে। সো ওর লিমিটেশনের কারণে এখানে যেটা ঘটলো, এই এরর ঘটলো। এটা বিয়োগ এটা করেন তাহলে এরর তো এইটুকু তাই না, এইটুকুটা হলো এখানে রাউন্ড অফ এরর। কম্পিউটার বা আমি বলছিলাম ক্যালকুলেটর cannot store infinite decimal digits of a number. ও এখানে আপনি লেখার সময় ডট ডট দিয়ে ইনফাইনাইট বুঝাতে পারেন, কিন্তু এটা করতে ক্যালকুলেটর বা কম্পিউটার সক্ষম নয়, অ্যালাউড না, পারেও না। সো সে কি করে, সে রাউন্ড করে দেয়, সংখ্যাটাকে এক জায়গায় রাউন্ড করে দেয়, আফটার সাম সার্টেন ডিজিটস রাউন্ড করে দেয়, এবং এতে করে যার সৃষ্টি হচ্ছে সেটা হলো রাউন্ড অফ এরর। ক্লিয়ার সবাই? আরো উদাহরণ দিচ্ছে দেখেন, তাইলে তো এই ক্ষেত্রে যে এররটা, এটাও তো আসলে একটা অ্যাপ্রক্সিমেশন, কারণ ইনফিনিট অ্যামাউন্ট তো আমরা এররটাও ক্যালকুলেট করতে পারবো, তাই না? এক্ষেত্রে আপনি ক্যালকুলেটর চাপ দিয়ে এটা পাচ্ছেন, কিন্তু এটা যদি আমি বলি ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, আপনি কিভাবে এররটা ক্যালকুলেট করবেন? সেটাই তো মানে এররটাও তো আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি করে নিতে হবে এখানে। এক্স্যাক্টলি। এররকে কিভাবে ডিল করব সেটা আমরা সামনে দেখব, এরর ক্যালকুলেট কিভাবে করব সেটা আমরা সামনে দেখব, অ্যাপ্রক্সিমেট কিভাবে করব। কিছু বলবেন পারভেজ? পারভেজ নো ম্যাম। তাহলে একটু মিউট করে রাখবেন। তো যেটা বলছিলাম, আমরা আপাতত দেখছি এরর গুলো কি, এরপর এই এররকে যদি আমি এক্সাক্ট না করে অ্যাপ্রক্সিমেট করতে হয় সেটা কিভাবে করব সেটাও আমরা দেখব। ওকে, তো √3 মতো আরো কিছু এক্সাম্পল বলা হচ্ছে, মনে করেন পাই, এক্সপোনেনশিয়ালের যে সেটা, √7, এদেরও প্রত্যেকের স্পেসিফিক ভ্যালু আছে, কিন্তু সেটা এই এই এটার মতো দশা আর কি, ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। এটা তো একটা বিশাল বড় কুইজের মতো তাই না, প্রতি বছর পাই দিবস হয়, মানুষ মুখস্থ করতে থাকে কত ডিজিট পর্যন্ত পাই এর মান সে মুখস্থ করতে পেরেছে, এগুলা নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যায়, কত কিছু হয় তাই না। কিন্তু আপনি যদি ক্যালকুলেটরে চাপ দেন, সে একটা কোনো ফিক্স ভ্যালু দিয়ে দিবে 3.14 বা তারপরে আরো 2-3 ডিজিট। তার মানে এখানেও কি ঘটলো, রাউন্ড অফ এরর ঘটলো। They cannot be expressed exactly by a limited number of digits, কারণ ওদের নাম্বার অফ ডিজিট তো লিমিটেড না, আনলিমিটেড, ইনফিনিটি পর্যন্ত। ফর এক্সাম্পল পাই এর অ্যাকচুয়াল ভ্যালু যদি কেউ আসলেই পারে বের করতে, এরকম চলতেই থাকে, whereas আমরা যে কোনো অঙ্কে পাই ব্যবহার করতে হলে পট করে এটা বসিয়ে দিই তাই না। পাই মানে কত ছিল, 22/7 তাই না, সেটা ভাগ দিতে থাকেন, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাই বলে আমরা এরকম কিছু দিয়ে ক্যালকুলেশন করতে পারবো, সম্ভব ক্যালকুলেটর এটা লেখা। সো এখানে যেটা ঘটেছে সেটাও একটা এক্সাম্পল অফ রাউন্ড অফ এরর। সেকেন্ড আরেকটা ক্যাটাগরি আছে রাউন্ড অফ এরর, আসলে চ্যাপ্টার 3 তেই আছে। ট্রাঙ্কেশন এররও চ্যাপ্টার 3 তে ইন্ট্রোডিউস করা হয়েছে, চ্যাপ্টার 4 এ আরেকটু ডিটেইল আছে, কিন্তু চ্যাপ্টার 3 টুকুই আমরা আপাতত দেখছি। ট্রাঙ্কেশন এরর নাম শুনেও হয়তো বুঝতে পারছেন, ট্রাঙ্কেশন এরর ট্রাঙ্কেশন শব্দের অর্থটা কি, কি মনে হয়? কাটা, কেটে ফেলা হচ্ছে এরকম তাই না। If a calculation requires infinite number of steps, we truncate it after a certain number of steps, causing truncation error. দেখেন শুনতে দুটাই হয়তো কাছাকাছি, রাউন্ড অফও হচ্ছে আমরা এক জায়গায় কেটে দিচ্ছি, কিন্তু আমি সংখ্যাটা অনেক হয়তো প্রিসাইজ হওয়া সম্ভব ছিল, কিন্তু সেটাকে আমি ইমপ্রিসাইজ করছি কারণ আমার একটা লিমিটেশন আছে, সংখ্যাটাকে কেটে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ক্যালকুলেশনটাকে কেটে দিচ্ছি, আমার ক্যালকুলেশনে হয়তো অসংখ্য স্টেপ ছিল, অসংখ্য স্টেপ তো আমার পক্ষে করা সম্ভব না,
আমি কিছু স্টেপের পর থেমে যাচ্ছি, ট্রাঙ্কেট করে দিচ্ছি। তার মানে অবশ্যই ছোটখাটো হলেও একটা এরর তো হয়েছে, তাই না? ওই অসংখ্য স্টেপ শেষ করলে এই রেজাল্টই কি আসতো? নিশ্চয়ই না, কিছু তো ডিফারেন্স হতোই। সো এখানে যে এররটা ইন্ট্রোডিউসড হলো তার নাম হলো ট্রাঙ্কেশন এরর। ক্লিয়ার সবার? একটা ছোট এক্সাম্পল দেই আপনাদের, অনেক ম্যাথ করতে হয়েছে ছোটবেলা থেকে, এই ইউনিভার্সিটিতে এসেও আপনাদের পরিচিত চেহারাই হয়তো হবে। মনে করেন e⁻⁻x কোন একটা সিরিজ, কি সিরিজ কারো মনে আছে নামটা? আচ্ছা, নাম বের করা আমাদের কাজ না, আমরা এটা ডিটেইলটা দেখি। সেটার ফর্মুলা ছিল এরকম, 1 - x, বা আরো প্রিসাইজলি বললে x⁻1 / 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, মানে এভাবে অসীম পর্যন্ত। এক্স এর কোনো ভ্যালু দিয়ে আপনাকে অঙ্কে বলা হলো এক্স এর এই ভ্যালুর জন্য এটার মান বের করো, আপনি কি অসীম পর্যন্ত ক্যালকুলেট আসলে করতে পারবেন? আমরাও তো একটা সার্টেন অ্যামাউন্ট করে আপনাদের অঙ্কে বলেই দেওয়া থাকে হয়তো যে পঞ্চম পদ পর্যন্ত বের করো বা ষষ্ঠ পদ পর্যন্ত বের করো। আমরা ক্যালকুলেট করতে গিয়ে হয়তো এরকম 6টা নিয়ে শেষ করে দিলাম। তো এই যে এদেরকে যে বাদ দিলাম, ডেফিনেটলি তার একটা ইফেক্ট পড়বে। আমরা মোটামুটি বেশি নিয়েছি, যে 1টা 2টা 3টা নিলে আমার তো আরো কত আরামের ক্যালকুলেশন হতো। তো এত আরামও তো আবার সম্ভব না, আমাকে মোটামুটি অ্যাকচুয়ালের কাছাকাছিও তো হতে হবে। সো আমি আরো কিছু নিলাম, তারপরেও বেশ কিছু যে বাদ দিলাম, ডেফিনেটলি তার একটা ইফেক্ট আছে, এবং সেই এররটাই হলো ট্রাঙ্কেশন এরর। বিষয় যদি না হয় চলেন খাতায় করেই দেখি। মনে করেন এক্স এর মান 1, এক্স এর ভ্যালু মনে করেন 1, আপনি মনে করেন 1 2 3 4 5 6টা নিবেন, ঠিক করলেন এইটুকু নিবেন। তাহলে 1 - 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 প্লাস -1/3 ফ্যাক্টোরিয়াল মানে 6 প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল মানে 24 -1/5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। 4 × 5 = 20 আর 3 × 2 = 6, 120। এইটুকু নেন, একটা রেজাল্ট আসবে। আবার যদি আপনি বলেন থাক আরেকটু কষ্ট করি, 1ই তো এক্স এর মান, এত তো বেশি কষ্ট না, সো 1/6 ফ্যাক্টোরিয়াল নেন। 120 × 6, 6 × 12 720। যেটাই করেন দেখবেন এক একবার এক এক রেজাল্ট আসছে। আপনি যখন 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গিয়েছিলেন 120, তখন এটা আসছে। 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যখন গেলেন 720, দেখেন 0.36, থার্ড ডিজিটে গিয়েই আবার তফাৎ। মোটামুটি বেশ সামনের দিকেরই একটা সংখ্যা, তাই না? সো এখনো বড় একটা তফাৎ হচ্ছে। আমি আরেকটু আগাই, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গেছি মনে করেন, তখনও দেখবো আরো আরেকটু তফাৎ। এখন আপনাকে যদি আমি বলি আপনার ক্যালকুলেটরে তো এক্সপোনেনশিয়ালের মান বের করার ক্ষমতা আছে, তাকে বলেন তো দেখি e⁻⁻1 বলতে মান কত হয়, কি আসে? আছে কারো হাতের কাছে ক্যালকুলেটর? এই সুযোগে বলে ফেলি, আমাদের এই কোর্সের ম্যান্ডেটরি এলিমেন্ট হলো একটা ক্যালকুলেটর। প্রত্যেকে প্রত্যেক ক্লাসে ক্যালকুলেটর হাতে নিয়ে ক্লাসে বসবেন। জি ম্যাম, 0.3678 এরকম অনেকগুলো নাম্বার আসছে। এরকম কিছু একটা, তাই না? জি ম্যাম, তাহলে 4 পর্যন্ত। 4 পর্যন্ত আসতেই পারে। তাহলে দেখেন এখানে যে জিনিসটা ঘটলো, এটা না এটার সাথে ম্যাচ করেছে, না এটার সাথে ম্যাচ করেছে, না এটার সাথে ম্যাচ করেছে, হয়তো আরো ডিজিট নিয়েছে, কিন্তু ওরও একটা লিমিটেশন আছে, ও একটা সময় থেমে গেছে।
সো এখানে যেটা ঘটলো সেটা হলো ট্রাঙ্কেশন এরর। ম্যাম এখানে যে আমি রাউন্ড অফ এররও আছে মনে হয়। রাউন্ড অফ এরর আছে, এটা ক্যালকুলেটরে আমি দেখছি তাই, কিন্তু আপনি আপনি কতদূর চালাতে পারবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? 7 ফ্যাক্টরিয়াল নিয়েছেন, আপনার ধৈর্য কতদূর থাকবে? জি ম্যাম আমরা এটাই তো, এত বড় দ্রুত যাব না। এত বড় মানে আমরা মানুষ, আমরা ইনফিনিটি পর্যন্ত যাওয়া তো সম্ভবই না, যাওয়ার এনার্জি নেই আমাদের হ্যাঁ যদি আমরা যাওয়ার। ম্যাথল্যাবে এই জিনিসটা করতাম তাহলে আমাদের কি করতো ওরা? ম্যাটল্যাবে আপনাদের ল্যাবে করাচ্ছে এখন ম্যাটল্যাব? ও না না না, তুমি করা শুরু হয় শুরু করেনি। শুরু করেনি, তখন দেখতে পাবেন ম্যাটল্যাবেই তো করাবে মোস্টলি। ম্যাটল্যাবেও তাই, কারণ নিউমেরিক্যাল মেথড মানেই আপনাকে এগুলোর সাথে পরিচয় করানো হবে ট্রাঙ্কেশনের। কেন আপনার কাছে কি মনে হয় ক্যালকুলেটরের যদি ক্ষমতা না থাকে কম্পিউটারেরও ক্ষমতা আছে যে অসীম পর্যন্ত নিতে পারবে? না ওই যে একটা ব্যাপার আছে যে তাকেও আপনার কত পদ পর্যন্ত যাব ওটা আপনার বলে দিতে জি হবে। ম্যাম ওইটা বলে দিতে হবে, আমরা তাহলে কতটা দেখতে চাচ্ছি। তাহলে তো ডেফিনেটলি কততম পদ পর্যন্ত যাব, মানে একটা কোনো জায়গায় আমি ওকে স্টপ করে দিচ্ছি, এখানে অথবা এখানে অথবা ওখানে। কিন্তু ফর্মুলা তো এখানে স্টপ হয়েছিল না, সে আরো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছিল। সো ডেফিনেটলি এখানে একটা যেটা এরর হলো সেটা হলো ট্রাঙ্কেশন এরর। ক্লিয়ার সবার? বুঝা গেছে? এনি কোয়েশ্চেন? নো ম্যাম। ওকে, তাহলে দেখেন এরর সম্বন্ধে আমরা জানলাম, ট্রাঙ্কেশন এরর, রাউন্ড অফ এরর। এবার দেখি ওই যে বলছিলাম ট্রু এরর বা এক্সাক্ট এরর আর অ্যাপ্রক্সিমেট এরর সেগুলো সম্বন্ধে। আমি এক্সাক্ট এরর লিখেছিলাম, বইয়ে দেখবেন সেটাকে আসলে বলছে ট্রু এরর। এক্সাক্ট এরর একই কথা, ট্রু এরর, সে কারণে ওটার সিম্বল হিসেবে লেখা হচ্ছে ই সাফিক্সে টি, এবং সেটার ক্যালকুলেশনটা আমি বলেছিলাম একদমই স্ট্রেট ফরওয়ার্ড, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। তাই তো এরর আমরা তো এভাবেই বের করছিলাম অ্যানালাইটিক্যালি, বা আমাদের ফর্মুলা ইউজ করে যে এক্সাক্ট ভ্যালু আসে সেটার থেকে, ওই যে প্যারাশুট থেকে নাম ছিল লোকটা, তার জন্য আমরা যে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, এই দুটার বিয়োগফলই তো এরর বলছিলাম, তাই না? ট্রু এরর হলো এটা। যদিও ট্রু এররকে শুধু এভাবে না করে আরেকটু অন্যভাবে লেখা হয়ে থাকে, আরেকটু মানে রিপ্রেজেন্টেশনটা আরেকটু রিয়েলিস্টিক হবে যদি আপনি শুধু ট্রু এরর না বলে ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর বলেন। কেন এটার কি দরকার? আপনার হয়তো মন খারাপ লাগছে যে ম্যাডাম একটা শিখলাম কষ্ট করে, আবার আরেকটা কেন শিখবো? আমি লজিকটা বললেই আপনার মন খারাপটা চলে যাবে। মনে করেন আপনাকে কেউ বলল তুমি একটা ব্রিজ আমাকে মেপে দাও, এরপর আমি একটা স্ক্রুড্রাইভার দিলাম, এটা আমাকে মেপে দাও, লেংথ মেপে দাও। মনে করেন ব্রিজ মেপে আপনি এরর পেলেন 1 সেন্টিমিটার পরিমাণ এরর, মানে আপনি যা পেলেন, মনে করেন ওকে জিজ্ঞেস করলেন কত লেংথ, ও বলেছিল 10,000, আপনি হয়তো মেপে পেলেন 9,999, তার মানে 1 সেন্টিমিটার এরর। ওয়ারেজ ওই স্ক্রুড্রাইভারের লেংথ মাপতে গিয়ে অ্যাকচুয়ালি হয়তো ওর লেংথ 10 সেন্টিমিটার, আপনি পেয়েছেন 9 সেন্টিমিটার, এখানেও আপনার এরর হলো 1 সেন্টিমিটার। আপনার কি মনে হয় দুইটা কি একই রকম মানসম্পন্ন মেজারমেন্ট হলো? না ম্যাম, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে? ব্রিজেরটা অনেক ব্রিজেরটা ভালো হয়েছে। আমি এই সব কিছু বলার পর আপনি বলতে পারছেন, তাই না? আমি যদি বলতাম যে আপনাকে আমি দুটো জিনিস মাপতে দিচ্ছি, আপনি কত এরর পাচ্ছেন এসে বলেন, আপনি 1 সেন্টিমিটার বললে তো আমি খুশি হয়ে যেতে পারি, যতক্ষণ না আমি জানি যে ওই দুইটা জিনিস, একটা হলো একটা ব্রিজ আর একটা হলো একটা ছোট্ট স্ক্রুড্রাইভার। অর্থাৎ অ্যাকচুয়ালি ওর ভ্যালু কত সেটার একটা অবশ্যই ইম্প্যাক্ট আছে। অ্যাকচুয়ালি ওর ভ্যালু ছিল 10,000, সেখানে 1 সেন্টিমিটার ভুল হওয়া কোনো ব্যাপার না। আর যার অ্যাকচুয়াল ভ্যালুই 10 সেন্টিমিটার, সেখানে 1 সেন্টিমিটার আপনি ভুলই করে ফেললেন। এই কি বলবো আপেক্ষিক ভুলটা, সেটাই বলা হচ্ছে ট্রু
ফ্র্যাকশনাল, রিলেটিভ এরর। রিলেটিভ মানে আপেক্ষিক, ফ্র্যাকশনাল মানে আমি ওদের রেশিও করছি, ফ্র্যাকশন করছি সেজন্য, এবং ফর্মুলাটা হলো এটা যে ট্রু এরর বাই ট্রু ভ্যালু। এবং সাধারণত এটাকে শুধু এটা না করে পার্সেন্টেজে বের করা হয়, তাহলে আরো ডিটেইল কথাটা আমি বুঝতে পারবো। এবং এটার জন্য সিম্বল হলো এপসাইলন সাফিক্সে টি, টি ফর ট্রু, ট্রু পার্সেন্ট রিলেটিভ এরর। তাহলে ব্রিজের জন্য কত হয়েছিল বলেন তো আমার এপসাইলন টি? এরর কত পেয়েছিলাম ব্রিজের সময়? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, whereas ব্রিজের অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 10,000 সেন্টিমিটার। 10,000 সেন্টিমিটার। সরি, 10,000 সেন্টিমিটার। এখন এটাকে পার্সেন্ট করি, কত আসে? 0.01%, তাই না? whereas for the screwdriver, যার ক্ষেত্রেও এরর আমার এসেছিল 1 সেন্টিমিটার, কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এটার পার্সেন্ট করেন তো কত আসে? 10%। এবার বুঝলেন যে এখন এটা যদি কেউ আমাকে বলে, সার্ভিস কিছু বলবেন? তাহলে কি হয় আপনার একটু পর পর আমাকে বলেন তো, কি ল্যাপটপে না ফোনে? কে আপনার পাশে কথা বলছে? কে এত? উনি এমএসটি তে পড়ে, ওনার একটা ক্লাস চলতেছে। উনি এমআইএসটি তে পড়ে, আপনি ওনার কনসালটেন্সি করছেন? না ম্যাম, ওনার সম্ভবত একটা মিটিং চলতেছে। আপনি কি সাইবার ক্যাফেতে? মানে আপনার এর থেকে নিরিবিলি কর্নারে বসা সম্ভব না? এই মুহূর্তে সম্ভব না। তো একটু খেয়াল রাখবেন, একটু পর পর আনমিউট হয়ে যাচ্ছেন, আপনি কিছু বলতে যাচ্ছেন না, অথচ অনেক কথা শুনতে পাচ্ছি। দ্যাট ইজ ডিস্ট্রাক্টিং। এনিওয়ে, এখন সবাই বুঝতে পারলেন যে কেন এটা সিগনিফিক্যান্ট, যে এটা বলার পর অ্যাকচুয়াল ছবিটা আমার চোখে ভেসে উঠবে যে ব্রিজের ক্ষেত্রে আমার এরর হয়েছে 0.01%, স্ক্রুড্রাইভারে আমার এরর হয়েছে 10%, which is definitely not negligible. ক্লিয়ার কথাটা? বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। যদিও আমাদের মেইন চ্যালেঞ্জ ট্রু এরর নিয়ে কিন্তু ছিল না, আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল কোন এরর নিয়ে? নেক্সট যে ক্যাটাগরিটা, আরেকটা যে ক্যাটাগরির নাম বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেট এরর, অর্থাৎ যখন আমি ট্রু ভ্যালুটা জানিই না তখন আমি কিভাবে বের করব, কার থেকে কাকে বিয়োগ দিব যদি আমি ট্রু ভ্যালু না জানি? Approximate error, how to handle it? For numerical methods, the true value will be known only when we deal with functions that can be solved analytically. Simple system. However, in real world applications, we usually not know the answer a priori. আগে থেকে আমরা actual মান কি আসবে এটা জানি না, এটাই বেশিরভাগ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে হয়ে থাকবে। সে সকল ক্ষেত্রে আমাকে অ্যাপ্রক্সিমেট এরর নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অ্যাপ্রক্সিমেট এরর এবং তার পার্সেন্টেজ বের করার ফর্মুলা হলো approximate error divided by approximation into 100%. এই approximate errorটাই তো আমি কি কাকে বলবো approximate error, সেটার জন্য আপনাকে কি বলছে দেখেন, iterative approach, নিউটনস মেথড তার একটা এক্সাম্পল হতে পারে। সেটা মাথায় রেখে, সেই অ্যাপ্রোচ মাথায় রেখে, অর্থাৎ আমি এমন ভাবে কাজ করছি যেখানে অনেকগুলো আইটারেশন ইনভলভড, আইটারেটিভ মেথড। আমি এই মুহূর্তে এই কারেন্ট অ্যাপ্রক্সিমেশনে কি পেয়েছি মাইনাস আগের অ্যাপ্রক্সিমেশনে কি ছিল, এই দুইটার ডিফারেন্স হলো অ্যাপ্রক্সিমেট এরর।
আর পার্সেন্টেজ করব, সেটাকে ভাগ দিব কারেন্ট অ্যাপ্রক্সিমেশন দিয়ে ইনটু 100%। ক্লিয়ার কথাটা? বুঝা গেছে? অনেকটা যেন আমি ট্রু ভ্যালু ধরবো আমার বর্তমানটাকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরবো আমার প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন, প্রিভিয়াস আইটারেশনে পাওয়াটাকে, ডিভাইডেড বাই তাহলে কাকে দিয়ে করা হয়েছিল ট্রু ভ্যালু, তার মানে কারেন্টটাকে দিয়ে করব, আর যেহেতু পার্সেন্টেজে বের করছি সেজন্য ইনটু 100%। ক্লিয়ার সবাই? জি ম্যাম। এটা তো সম্ভব, তাই না? কারণ একটু আগের এক্সাম্পলটাই যদি চিন্তা করেন, আমি একটা ইটারেশন করছি, আরেকটা ইটারেশন করছি, আমি কখনোই এক্সাক্ট ভ্যালুটা হয়তো জানি না, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো একটার সাথে আরেকটা ডিফারেন্স করে এই অবস্থায় যখন আমি আছি, আমার অ্যাপ্রক্সিমেট এরর কত আমি বের করতে পারি, পারি না? এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা ইনটু 100%। ক্লিয়ার? বুঝা গেছে সবাই? এখন দেখেন আমাদের দ্বিতীয় প্রশ্নটা। আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ যাদের এক্সাক্ট রেজাল্ট আমি জানি না তাদের জন্য আমি এরর কিভাবে বের করব, বলা হয়েছিল অ্যাপ্রক্সিমেট এরর বের করব। সেই অ্যাপ্রক্সিমেট এররটাই বা কিভাবে বের করব সেটা আমরা এখন জানলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল কতটুকু এরর হলে টলারেবল। এখন আমরা সেটার দিকে যাই। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট চিহ্ন যেটা, সেটা একটু ব্যাখ্যা করে দিয়ে যাই। সেটা হলো এই পার্সেন্টেজটা আপনার বা এই অ্যাপ্রক্সিমেট এররটা আপনার প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এটা আপনার কারেন্টটা আগেরটার চেয়ে বড় হলে প্লাসে আসবে স্বাভাবিক, কারেন্টটা আগেরটার চেয়ে ছোট আসলে মাইনাসে আসবে। ওই যে একদম আমাদের আজকের ক্লাসের শুরুতে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আপনি হয়তো জানেন না অ্যাকচুয়াল ভ্যালু কি, আপনি এক্সপেরিমেন্ট করছেন, একবারে আসলো 9, আরেকবারে আসলো 8, আরেকবারে আসলো 7। যখন 7 পেয়েছেন তখন আপনার এই ফর্মুলায় কি বসাতে হবে? 7 মাইনাস 8 ডিভাইডেড বাই 7, সো ডেফিনেটলি নেগেটিভ আসবে, তাই না? জি ম্যাম। সো এই কারণে এটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, সেটা নিয়ে ওয়ারি করার কিছু নাই। বরং আপনি খেয়াল করবেন এটার অ্যাবসলিউট ভ্যালুর দিকে। অ্যাবসলিউট ভ্যালুটাকে টলারেবল লিমিটে থাকতে হবে। এখন সেই কথাটাই যাচ্ছি যে টলারেবল লিমিটটা কি, বা অ্যাকসেপ্টেবল অ্যাপ্রক্সিমেট এরর কিভাবে আমি বুঝবো এটা যে অ্যাকসেপ্টেবল। প্রথমত বলছে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করো। Computations are repeated until stopping criterion is satisfied. স্টপিং ক্রাইটেরিয়ানকে এপসাইলন এস দিয়ে প্রকাশ করা হচ্ছে যে তার মানের চেয়ে যদি অ্যাপ্রক্সিমেট এররের অ্যাবসলিউট ভ্যালুটা তার মানের চেয়ে যদি ছোট হয় তখন আমি থেমে যাব। এবং স্টপিং ক্রাইটেরিয়ানকে আরেকটু ব্যাখ্যা করা হচ্ছে কি বলে, প্রি স্পেসিফাইড পার্সেন্টেজ অফ টলারেন্স বেসড অন দ্য নলেজ অফ ইয়োর সলিউশন। অর্থাৎ এটা আগে থেকে বলে দেওয়া থাকবে, আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে স্পেসিফাই করে দেওয়া থাকবে যে কতটুকু পর্যন্ত আমি টলারেট করব। সাধারণত অনেকগুলো ক্ষেত্রে দেখবেন এরকম একটা ক্রাইটেরিয়ান মিট করা হয় যে এপসাইলন এস হবে 0.5 ইন্টু 10⁻² n%, এত পার্সেন্ট। এবং এভাবে যদি বের হয়, ইউ ক্যান বি শিওর দ্যাট দ্য রেজাল্ট ইজ কারেক্ট টু অ্যাটলিস্ট n সিগনিফিক্যান্ট ফিগার্স। অর্থাৎ যদি আপনাকে বলে যে তোমার রেজাল্টে দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকতে হবে, দুটো সিগনিফিক্যান্ট ফিগার বলা মাত্র আপনি বুঝবেন n এর মান 2, তার মানে 2 - 2 0, তার মানে 10⁻0 মানে 1। অর্থাৎ আপনার কাছে ও চাচ্ছে টলারেন্স লিমিট হলো 0.5%। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট এরর 0.5% এর চেয়ে ছোট আসলেই আপনি বলতে পারেন অ্যাকসেপ্টেবল। অথবা যদি আপনাকে বললে তোমার 3টা সিগনিফিক্যান্ট ফিগার থাকা লাগবে, তাহলে n এর বদলে 3 যদি বসান, এটা হয়ে যাবে 10⁻⁻1, which means আপনার টলারেন্স লিমিট হয়ে যাবে 0.05%।
তার মানে আপনার অ্যাপ্রক্সিমেট এরর সেটা প্লাসে হোক মাইনাসে হোক তাকে লেস দেন 0.5% আসতে হবে, আসলে তখন আপনি বলতে পারবেন এটা অ্যাকসেপ্টেবল। আমার কথাটা ক্লিয়ার? জি ম্যাম। এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আপ টু দিস পয়েন্ট? না থাকলে আমরা একটা এক্সাম্পলে যেতে পারি। এক্সাম্পল 3.2 3.1টা হোমওয়ার্ক। এখানে কি আছে দেখেন, এটা সেই ম্যাকলরেন সিরিজ নামে বিখ্যাত এক সিরিজ, যেটার কাছাকাছি একটা অলরেডি আমরা ট্রাঙ্কেশন এররের এক্সাম্পলের সময় দেখেছি, তখন ছিল -x, তাই না? আচ্ছা, এটা হলো ম্যাকলরেন সিরিজটা, এবং দেখতেই পাচ্ছেন এটা ইনফিনিটি পর্যন্ত যায়। আপনাকে বলল 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত যেতে পারো, তার মানে এরর আপনার কত হতে হবে বলেন তো? একটু আগের এরর লিমিটের ফর্মুলাটায় বসান, টলারেবল লিমিটের ফর্মুলায় বসান। 0.05। 0.05%। এক্স্যাক্টলি। তার মানে আপনার অ্যাপ্রক্সিমেট এররকে হতে হবে লেস দেন তার মানে আপনার কারেন্ট আর প্রিভিয়াসের মধ্যে তফাৎ কতটুকু আসবে সেটার একটা লিমিটেশন আপনি এখানে এটার মাধ্যমে পেয়ে গেলেন। আচ্ছা, এক্স এর বদলে আপনাকে বসাতে বলছে 0.5। এবার আপনি যেটা করতে পারেন, আপনার কাছে এই এক্সাম্পলে আসলে জানতে চেয়েছে যে তুমি কত ডিজিট কততম পদ পর্যন্ত গেলে, এই ধারার কততম পদ পর্যন্ত ক্যালকুলেশনে নিলে তুমি এই 3টা সিগনিফিকেন্ট ডিজিট নিশ্চিত করতে পারো। 3টা সিগনিফিকেন্ট ডিজিট, সেটা থেকে আপনি বুঝে নিলেন এই কথাটা, সেটা থেকে আপনি বুঝে নিলেন এই কথাটা, এবং কততম পদ তার মানে আপনাকে 3টা পদ নিয়ে দেখতে হবে, 4টা পদ নিয়ে দেখতে হবে, 5টা, 6টা, এবং প্রতিবারে প্রিভিয়াস পাওয়া রেজাল্টের সাথে আপনার ডিফারেন্স করে অ্যাপ্রক্সিমেট এররটা বের করতে হবে। এবং যখন এসে আপনি উপনীত হবেন যে আগেরটার সাথে পরেরটার এরর 0.05%-এর চেয়ে কম হচ্ছে, তখন এসে আপনি থামতে পারেন এবং আপনার উত্তর হবে সেটা যে আমি এত পদ পর্যন্ত যেতে পারি। আমি কথাটা বুঝাতে পারলাম? জি ম্যাম। তাহলে দেখেন, আমি আজকের জন্য আসলে এটুকুই আমাদের, এর চেয়ে বেশি যাব না। আমি এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে। আর 3.1, এবং সবাই ক্যালকুলেটর রেডি রাখবেন। নেক্সট দিন কালকে থেকে আমরা আসলে ক্যালকুলেটরেও কাজ করব। আমি যেটা ইউজ করি, সাধারণত যেটা ইউজ হয়ে থাকে সেটা হলো ক্যাসিও। ওকে, আপনারটা ক্যাসিও সিম্পলি এফএক্স হলেও সমস্যা নাই, আপনি ম্যাপিং করে নেবেন। হ্যাঁ, যে কিভাবে আমি কোনটা করছি সেটা আপনারটাই হলে কি হতো ওটা দেখে নেবেন। ওকে, তবে সবাই নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর এনশিওর করবেন, ঠিক আছে? তাহলে আজকে একটু আর্লি ছেড়ে দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমরা সেটা নিয়ে আলাপ করি। কারো কোনো কোয়েশ্চেন? বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন, শুনতে পাচ্ছি। শুভ কিছু বলতে চেয়েছিলেন? হ্যাঁ, পাচ্ছি। ম্যাম ওই যে হচ্ছে 0.05% যেটা লিখছিলেন ম্যাম, ওইটা আমি বুঝি নাই, একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই পেজটা দেখেছিলেন? না ম্যাম, এইটা দেখি নাই। আচ্ছা,
এটা হলো একটা স্ট্যান্ডার্ড। আমি যদি আপনাদেরকে আমাদের বইটাই দেখাই, এটা সম্ভবত একটা নামও দিয়েছে বইয়ে। আম স্কারবোরা থেকে অলরেডি এটা দেখিয়ে আসা হয়েছে, মানে এটা অলরেডি একটা স্টাবলিশড ফর্মুলা, যে যদি আপনাকে কেউ এভাবে বলে দেয় যে তোমাকে অ্যাটলিস্ট এন সংখ্যক সিগনিফিকেন্ট ফিগার বের করে দিতে হবে, সেটা মাথায় রেখে আপনি টলারেবল লিমিট সেট করতে পারেন এই ফর্মুলা অনুযায়ী। বুঝতে পারলাম? এবার স্লাইডে যাই। যখন আপনি জানেন যে এটা হলো ফর্মুলা এবং আপনাকে কোয়েশ্চেনটায় বলে দেওয়া ছিল তোমাকে অ্যাটলিস্ট 3টা সিগনিফিকেন্ট ডিজিট বের করতে হবে, এবং এই ফর্মুলায় আপনি দেখতে পাচ্ছেন এন হলো সিগনিফিকেন্টের সংখ্যাটা, সিগনিফিকেন্ট ফিগারের মানটা এন এর জায়গায় বসাতে হয়। তার মানে এন এর জায়গায় আপনাকে 3 বসাতে হবে ওই এক্সাম্পলের জন্য। তার মানে এটা হয়ে যাবে 10⁻⁻1। তাহলে টোটালটা কত আসবে? 0.05% না? শুভ আছেন না আবার ডিসকানেক্ট হয়ে গেছে? এবার বোঝা গেছে? সো এটা মাথায় রেখে আমাদের ক্যালকুলেট করতে হবে 3.2 এক্সাম্পল 3.2 এর জন্য যে কি আসে, কততম পদ পর্যন্ত গেলে আসে। এটা একটা এক্সাম্পলেরই অঙ্ক, কিন্তু আমি সাজেস্ট করব নিজেরা করে তারপর মিলাবেন। কি করতে হবে আমি তো বলেই দিলাম, যে এক্স এর বদলে e⁻.5 যেহেতু বলেছে, তার মানে প্রতি স্টেপে এক্স এর বদলে 0.5 বসাবেন। ওকে, এবং প্রতিবার আপনি মনে করতে পারেন আপনি কততম পদ নিলেন সেটা এক জায়গায় লিখলেন। এখানে 3টা পদ, সো 3টা পদ নিয়ে মান কত আসলো e⁻.5 এর সেটা লিখলেন। 4টা পদ নিলে মান কত আসলো লিখলেন। 5টা পদ মান কত আসলো লিখলেন। এরপর এখানে এররটা লিখলেন। প্রথমটার জন্য তো কিছু আসবে না, রাইট? প্রথমটার জন্য কিছু আসবে? প্রিভিয়াস আইটারেশন বলে কেউ আছে প্রথমটার জন্য? আছে কি? কি সবাই ঘুমিয়ে গেল নাকি শেষ করে দিচ্ছি বলার সাথে সাথে বের হয়ে গেলেন? না ম্যাম, আছি তো আমি। অ্যাপ্রক্সিমেটের ফর্মুলাটাই ছিল কারেন্ট মাইনাস সরি প্রিভিয়াস ডিভাইডেড বাই কারেন্ট। সো আপনার কারেন্ট আছে, প্রিভিয়াস বলে কিছু নাই যখন, তখন কি আর কোনো এরর আসবে নাকি? সেই কারণে আমি এই রো ফিল আপ করতে পারবো সেকেন্ড, এই কলাম ফিল আপ করতে পারবো সেকেন্ড রো থেকে, অর্থাৎ এখানের জন্য একটা ভ্যালু পাবো, এটার জন্য একটা ভ্যালু পাবো। কখন গিয়ে আপনি পান, যেহেতু 3 ডিজিট ছিল, কখন গিয়ে আপনি এররটা এটার চেয়ে ছোট কিছু পান, তখন আপনি থেমে যেতে পারেন, যে ওই আইটারেশন পর্যন্ত, ওই পদ পর্যন্ত নেওয়াই আমার জন্য এনাফ। After each new term is added, compute the true and approximate % relative errors. Note that the true value of e.5 হলো এত। তো আমরা তো আসলে অ্যাপ্রক্সিমেট করব, সো সেভাবে বের করবেন। ওকে, আচ্ছা ম্যাম, এখানে একটা জিনিস হচ্ছে, মানে কয়টা পদ নিব এটা তো টোটালি আমার ডিসিশন। এখন এটা কি আমি
একটার পর একটা নিব বা দুইটা স্কিপ করে দেখা গেল আমার অনেক বেশি এরর আসছে প্রথম একটা নেওয়াতে, না, তিনটা নিচ্ছি অনেক এরর আসছে, আমি পাঁচটা কয়টা পদ পর্যন্ত নিবেন প্রথমত সেটা আপনার ডিসিশন না, কারণ আপনাকে এটা ফুলফিল করতে হবে বলেছে, সেই পদ পর্যন্ত নিবেন। সেটা কোথা থেকে শুরু করবেন সেটা হয়তো আপনার ডিসিশন, 3 থেকে করলে করেন, 4 থেকে করলে করেন, কিন্তু আমি বলতেছিলাম 3 থেকে শুরু করছি, আচ্ছা দেখা 3-এর গেছে পর যে- 5 নিবেন কিনা, না হ্যাঁ, হ্যাঁ, সেটাও হ্যাঁ। পারবেন না। তাহলে আপনি এই দুইটা তো পর পর না, আপনার ইমিডিয়েট প্রিভিয়াস এভাবে করে আগাতে হবে তো, ও আচ্ছা, এই ফর্মুলায় ফেলতে হবে না। জি ম্যাম, বুঝতে পারছি। ক্লিয়ার সবার? আর কার কোনো কোয়েশ্চেন? এনি কনফিউশন? বলেন। এই যে এরর আসেনি, এররের টলারেবল লিমিট ওটা আসছে, কারণ হচ্ছে এটা বলে দেওয়া আছে 3 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত তোমাকে কনফার্ম করতে হবে। আর এভাবে বলা থাকলে এই ফর্মুলা ফেলতে হয়, আমরা আগের স্লাইডে দেখেছি যে এন হলো ডিজিটের সংখ্যা, হ্যাঁ এন এর জায়গায় 3 বসিয়েছি, দিয়ে এখানে যে মানটা পেয়েছি সেটা হলো টলারেবল লিমিটটা, এটার চেয়ে ছোট হবে যখন এরর, অ্যাপ্রক্সিমেট এরর, তখন আমি থামতে পারবো। ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন? এনি কনফিউশন? তাহলে শেষ করে দিব আজকে, এবার রোল কল করবো নাকি? আচ্ছা থাক, আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।